আসলেই কি হ্যাপি ফ্যামিলি? যারা আমাদের হ্যাপি ফ্যামিলি বলতো তারাই তো আমাদের পরিবার ধ্বংস করে দিয়েছে। মায়ের অসুখ আরও কি বিশ্রী কথা রটিয়ে খবরে ছাপিয়ে দিল। বাংলাদেশে মিলল বাস্তবিক ভ্যাম্পায়ার। মানুষ হয়েও ভ্যাম্পায়ারের মতো রক্তপান করেন যারা, সাথে মায়ের শাড়ি পরা হাস্যোজ্জ্বল ছবি। আমার দাদাবাড়ির মানুষ তখন সবে আমাদের মেনে নিতে শুরু করেছিলেন। এর মধ্যে এই খবর এসব সব তছনছ করে দিল। দিনে দিনে এই একটা খবর সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। লাখ লাখ লাইক, কমেন্ট, ভিউর মাঝে কিভাবে যেন আমাদের পারিবারিক একটা ছবিও ভাইরাল হয়ে গেল। ছবিটা পুরনো বলে আমি আর তনয়া মোটামুটি বেঁচেই গিয়েছিলাম, কিন্তু বাবা বাঁচতে পারেননি। তিনি গুণী বলে তাকে চাকরি থেকে বিদায় না করলেও বোলিং জিনিসটা কম হয়নি। 5 দিনের ভেতর আমাদের এলাকা ছাড়তে নোটিশও দেয়া হলো, কিন্তু আমরা কোথায় যাব? অনেক শখ করে বাবা ফ্ল্যাট কিনেছেন। এই ফ্ল্যাট ছাড়া যদিও আমাদের অন্য একটা বাড়ি আছে, কিন্তু ওটা জঙ্গলে। ওখানে গেলে আমরা খাবো কি? তাছাড়া অন্য কোথাও যে বাসা ভাড়া নেব তারও উপায় নেই। পুরো দেশ যে আমার মাকে চেনে, আমাদের চেনে। বাবা সেই ফ্ল্যাটে, সেই এলাকায়, সেই চাকরি নিয়েই রয়ে গেলেন। আস্তে আস্তে আনন্দ ফুর্তি করা আমার বাবাটা কেমন যেন পাল্টে গেল। আমাদের কারোর সঙ্গে তেমন কথা বলতেন না, বললেই রেগে যেতেন। মায়ের সঙ্গে তার ঝগড়া হতে লাগলো প্রচুর। মা কাঁদতেন, আমি দেখতাম। কেন যেন আমারও তখন মন মেজাজ ভালো ছিল না। এসবের জন্য মাকেই দোষী করতাম কত শতবার। স্কুল কলেজের ছেলে মেয়েগুলো আমাকে আর তনয়াকে চিনে ফেলেছিল। বেশি বুদ্ধিমান কিনা সবাই যা তা ব্যবহার করত, স্যার ম্যাডাম পর্যন্ত। কলেজে যেতে ইচ্ছে করতো না। এদিকে কলেজে না গেলে সারাদিন মায়ের কান্না দেখতে হতো। আমার ভালো লাগতো না, অসহ্য লাগতো। ভালো ছেলে মেয়েগুলো আমার সঙ্গে না মিশলেও খারাপ ছেলেরা আমার সঙ্গে ভাব জমাতে চাইতো খুব। কারণটা আমার জানা নেই, কখনো জানতে চাইনি। ওরা কি যেন খেত, সিগারেট, আফিম, আরও কত কি। আমাকেও জোর করত। খেতে না চাইলে বন্ধুত্ব ভেঙে দিবে বলে হুমকি দিত। আমার তখন কথা বলার কোনো মানুষ ছিল না। ওদের সাথে কথা বললে আমার একটু হালকা লাগতো। বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়েই আমি ওগুলো খেয়েছিলাম। ভেবেছিলাম আর কেউ না থাকলেও ওরা আমার সঙ্গে সবসময় থাকবে। কি আমি মাদকাসক্ত হয়ে পড়লাম। ড্রাগস ছাড়া আমার চলতো না। সারাদিন বাসায় শুয়ে বসে সিগারেট ফুঁকতাম, ড্রাগস নিতাম। বাহিরে গেলেও তাই। এসবের মাঝে আমার যে একটা বোন আছে, আমি সেটা প্রায় ভুলেই গিয়েছিলাম। বাবা তো সেই কবেই আমাদের দায়িত্ব নেওয়া ভুলে গেছেন। বোনটা আমার সারাদিন একা একা থাকতো। বাসা থেকে কলেজ, আবার কলেজ থেকে বাসা। ওর তো কোনো দোষ ছিল না। সব দোষ আমার মায়ের, আমার বাবার। তাহলে ওকে কেন শাস্তি পেতে হলো? নিষ্পাপ মেয়েটা কেন শাস্তি পেল? আমার বোন তনয়া, সিন্ড্রেলা, সুখনীল আমার কারণে আমার বন্ধুদের হাতে ধর্ষিত হয়েছিল। আমার অসুস্থতার কথা বলে কলেজ থেকে আসার পথে উঠিয়ে নিয়ে গিয়েছিল আমার বোনকে। 2 দিন আমার বোন বাসায় ফিরেনি। বাবা পাগলের মতো পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন শুধু। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এরপর আবারও খবরের নিউজ, আবারও বিশ্রী এক শিরোনাম। বীভৎস লাগছিল টিভিতে আমার বোনকে। জানোয়ারগুলো এমনভাবে আমার বোনকে আঘাত করেছিল যে ওর চেহারা পর্যন্ত চেনা যাচ্ছিল না। বোন আমার তখন আধা পাগল, আমি সারাক্ষণ নেশায় বুঁদ। বাবার ঝগড়া করাটা যেন 1000 গুণ বেড়ে গেলে এত বাড়ল যে একদিন ঝগড়ার মাঝে রাগের মাথায় মাকে ধাক্কা দিয়ে বসলেন তিনি। বোধ হয় একটু বেশি জোরেই। দুর্বল মা আমার ধাক্কা সামলাতে পারলেন না, কাচের টেবিলের উপর পড়ে গেলেন। কাচ বিঁধল মায়ের গলায়, শরীরে, মাথায়। মরে গেছে জেনেও বাবা ছুটলেন হসপিটালে। বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আমি তো তখনও নেশায় বুঝছিলাম। যতটুকু শুনেছি, রং রোডে গাড়ি চালানোতে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলা হয়নি। তনয়া তখন 6 মাসের প্রেগনেন্ট। ঝগড়া করে বাবা যখন আমার মাকে মেরে ফেলল, ও আমাকে ডাকতে এসেছিল। আমি নিজের মাঝে ছিলাম না, ঘুমাচ্ছিলাম। ওর ডাকে উঠিনি। বাবার অ্যাক্সিডেন্টের খবর শুনে ও যখন আবারও আমাকে ডাকতে এলো, আমি তখনও ঘুমাচ্ছিলাম।
এরপর যখন চোখের পাতা মেলি, অঘোষিত উৎফুল্ল তন্দ্রাঘোর যখন কাটে, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আমি হারিয়ে ফেলেছি আমার জীবনের মূল্যবান দুটি মানুষ। আর তনয়া আমার কারণে, আমার জন্যই ওর পেটের সন্তানটা হারিয়ে ফেলেছিল ও। সিঁড়ি দিয়ে তাড়াহুড়ায় নামতে গিয়ে সেই থেকেই বোধহয় তনয়ার কিছু মনে নেই। বাচ্চাদের মতো আচরণ করে, ঠিক ছোটবেলার আমার সেই ছোট্ট পুতুলটার মতো। মাঝে মাঝে বলে ওর নাকি বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল। আসলেই কি তাই? আচ্ছা, এমনও তো হতে পারত, হলো না কেন? 12ই মার্চ। আমি এই ডায়েরিটা কেন লিখেছি কিংবা লিখছি আমি জানি না। আমার ডায়েরি লেখার অভ্যেস কোনো কালই ছিল না। ইদানিং সব কিছু ভুলে যাচ্ছি বলেই হয়তো এত এত মানসিক চাপ আমি নিতে পারছি না। মাদক, বিড়ি, সিগারেট এসব ছাড়তে চাচ্ছি, কিন্তু হচ্ছেই না। একা একা এসব ছাড়া সম্ভব নয়, পাশে কাউকে দরকার হয়। কিন্তু আমার তো কেউ নেই। নানাদের আমি কখনো দেখিনি। দাদা সেই যে মুখ ফিরিয়ে নিয়েছেন, বাবা মারা যাওয়ার পরও তাকে একবার দেখতে আসেননি। আমি যদি আমার চিকিৎসা করাতে কোথাও চলে যাই, তাহলে আমার বোনকে কে দেখবে? ভাবছি জঙ্গলের বাড়িটাই চলে যাব। এখানে থাকা আর সম্ভব না। প্রতিবেশীরা এখন ঘর অবধি চলে আসতে, ওদের কাছে যেগুলো আশ্বস্ততা, আমাদের কাছে সেগুলো তিক্ততা। ওরা সেটা কেন বোঝে না? 30শে মার্চ। আমার ভুলে যাওয়ার রোগ বেড়েছে। বাবা মা ঘটিত অনেক কিছুই মনে পড়ে না। মাঝে মাঝে তনয়াকে দেখে চমকে উঠি, ওকে চিনতে পারি না। ও যখন আমার সাথে ভাব জমাতে আসে, খেলতে চায়, আমার তখন এত বিরক্ত লাগে। আমি বুঝতে পারছি আমার অসুস্থতা কোনো স্বাভাবিক অসুস্থতা না, অতিরঞ্জিত ভয়াবহ কিছু। আমি অবশ্য ভালো কিছু আশাও করি না। আমার জীবনটাই যেখানে দুঃখের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সুখ খুঁজে পাবো কোত্থেকে? 25শে এপ্রিল। আমার মাঝে মাঝে মনে হয় আমার মা মরেনি, আমার সাথেই আছেন, হাসছেন, কথা বলছেন। আমার তখন এত ভালো লাগে মাকে ইচ্ছা করে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। তারপর হঠাৎ করেই মা উধাও, বুকটা খালি হয়ে যায়। আফসোস হয় যদি আগের সময়গুলোতে ফেরা যেত। এই তো সেদিনই তো মায়ের হাতে ভাত খেয়েছিলাম, বোনের বেনুনি টেনে মজা নিচ্ছিলাম। এখন হাত বাড়ালেই সব শূন্য কেন? চোখ মেললেই সব ঘুটঘুটে অন্ধকার কেন? 30শে এপ্রিল। আমি বিরল রোগে আক্রান্ত, পার্সোনালিটি ডিসঅর্ডার। রোগটার নাম শুনলে আগে হাসি পেত। এমনও রোগ হয় নাকি? একই মানুষ কিন্তু দুইটা চরিত্র। কি হাবিজাবি কথা! অথচ সেই রোগটাই আমার সঙ্গে বন্ধুত্বের জন্য হাত বাড়িয়েছে। আমি সেই হাতটা ধরেছিও। ফ্রিজে হঠাৎ রক্তের ব্যাগ আসার কারণটাও আমার কাছে এখন স্পষ্ট। এই রক্তের ব্যাগ কোথা থেকে এসেছে আমার জানা নেই, তবে ডাক্তারদের ধারণা আমি আমার মায়ের চরিত্রটাকে নিজের মাঝে ধারণ করে ফেলেছি। যা নেই আমি তাও বাস্তব ভেবে জীবনযাপন করতে শুরু করেছি। রোগটার নাম ঠিক মনে পড়ছে না, তবে ভালোই হয়েছে। আমি সব ভুলে গেলেই ভালো। এসব মানসিক চিন্তা থেকে তো অন্তত মুক্তি পাব। 3 জুন। তনয়ের মতো এখন আমারও মনে হয় ওর বিয়ে হয়েছিল। আমি জানি এটা সত্য নয়, তবু কেন যেন আমার ভেতর সত্তা কথাটা মানতে চায় না। লোকদের আমি এটাই বলে বেড়াই। যারা আমাকে চেনে তারা হাসে, বাজে বাজে মন্তব্য করে। আমি অবুঝ হয়ে তাকিয়ে রই, কিছুই করতে পারি না। আমি এত ব্যর্থ সন্তান, ব্যর্থ ভাই। সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম তনয়ার ব্যাপারে কথা বলতে, ও ঠিক হবে কিনা জানতে। ডাক্তার বলেছেন ঠিক হওয়ার চান্স 50-50। আমি শুনেছি, সায় দিয়েছি। এরপর চলে এসেছি রিপোর্ট সমেত। সেই হাসপাতালে আর যাইনি, অন্য কোনো হাসপাতাল। এই ফ্ল্যাট বেচে হলেও আমি তনয়ের চিকিৎসা করাতে পারবো, এই ক্ষমতা আমার আছে। কিন্তু তনয়া যদি ঠিক হয়ে যায়, আমার কর্মের জন্য আমায় যদি ঘৃণা করে, আমি তা মেনে নিতে পারবো না। আপন মানুষ বলতে ওই তো আছে আমার জীবনে। ও চলে গেলে আমি একা হয়ে যাব না। আবিষ্কার করলাম আমি আসলে স্বার্থপর। 25 জন।
আমি আমার আর তনয়ের চিকিৎসা আর করাইনি। শহর থেকে বহু দূরে মফস্বল এলাকার বাড়িটাতে চলে এসেছি। ছোটবেলায় একবার এসেছিলাম এখানে। অনেক রহস্য লুকিয়ে চুকিয়ে বানানো জঙ্গলের এই বাড়িটা বাবার অনেক শখের। নিচে একটা পাতাল ঘরও আছে। আমার কেন যেন মনে হয় ওখানে মা আছেন, আমাকে ডাকছেন। আমি সেখানে লুকিয়ে রেখেছি তাকে, লোকচক্ষুর আড়ালে, যেন আবারও সেই কালো অতীতটা ফিরে না আসে। লোকে যেন মায়ের ব্যাপারে জেনে না যায়। আশেপাশের মানুষদের কত কী যে বানিয়ে বানিয়ে বলি, ওরা বোকার মতো বিশ্বাস করে। আমাদের চেনে না বলেই হয়তো, কিন্তু এই মিথ্যেগুলো আজকাল সত্য মনে হয়। সত্য মিথ্যার পার্থক্যটা আমি ঠিক ধরতে পারছি না, কোনটা সত্য। আমার মা বেঁচে নেই নাকি আমার মা আছেন ওই পাতাল ঘরটাই? 16 জুলাই। ডায়েরির বাকি পাতাগুলো খালি। শেষের এক পৃষ্ঠার মধ্যখানে অবশ্য ছোট করে লেখা, এ ডায়েরিটা পুড়িয়ে ফেলতে হবে। তৃষ্টান হয়তো এটার কথা ভুলেই গিয়েছিল, হয়তো এই জন্যই পুড়িয়ে ফেলাও হয়ে ওঠেনি। অটবির জট পাকানো প্রশ্নগুলোর ঘুরপাক থেমে গেল। সব এবার স্পষ্ট হতে লাগলো যেন একটু একটু করে। পাতাল ঘরে আসলে কখনোই কেউ ছিল না, ওসব তৃষ্টানের কাল্পনিকতা। তৃষ্টান যখন নিজের সত্তায় থাকে তখন তার মস্তিষ্ক তাকে এ বলে দাবিয়ে রাখে ওখানে তার মা আছে। সে তাকে সেখানে আটকে রেখেছে। আর সেই ভাবনা থেকেই তৃষ্টান যখন যখন মায়ের সঙ্গে দেখা করতে পাতাল ঘরে যায়, তার চরিত্র পাল্টে যায়। ওখানে সে কি করে না করে কিছুই তার মনে থাকে না। সে নিজেই নিজের মায়ের সত্তা ধারণ করে, কাঁদে, হাসে, কথা বলে, ঠিক যেমনটা তার মা করত। গায়ে শত শত আঁচড় দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলে নিজ শরীর। তারপর পরই যখন কাল্পনিক রাজ্যের ঘোর ভাঙে, তৃষ্টানের মস্তিষ্ক তাকে শিখিয়ে দেয় ওটা আসলে ওর মায়ের দেওয়া আঘাত, ওর কর্মের ফল। নিজ মনেই মায়ের সঙ্গে এক কাল্পনিক সাক্ষাৎ সাজিয়ে নেয় তৃষ্টান। একা একা কষ্ট পায়, দুশ্চিন্তায় ভোগে, বিষণ্ণ হয়। এমনকি এতকাল সে মানুষকে তার সম্পর্কে যা যা বলেছে, যা যা করেছে, সবটাই কাল্পনিক রাজ্যে বসবাস করা মস্তিষ্কের জোর থেকেই। ওইটা আসল তৃষ্টান নয়। আসল তৃষ্টান বোধ হয় সমাজের কুৎসিত আচরণের কবলে মরে গেছে, আর ফেরেনি। রয়ে শোয়ে দীর্ঘশ্বাস ফেলল অটবি। হাতে তখনও তৃষ্টানের ডায়েরি, তনয় আর তার মেডিকেল রিপোর্টস। সযত্নে এগুলো আবারও তোষকের নিচে রেখে তৃষ্টানের পানে তাকালো সে। লোকটা গভীর তন্দ্রায় আচ্ছন্ন। ঘন্টা দুয়েক ঘুমোবে, এখন উঠবে না। ঘড়িতে 9টা বাজছে প্রায়। রাতে রান্না করতে হবে। ভেবে ভেবে তৃষ্টানের মুখ পানে আর এক দফা তাকালো অটবি। হাত বাড়িয়ে চুলের গভীরে, কপালে, চোখে, ঠোঁটে একে একে আঙুলের স্পর্শ আলতো করে এঁকে দিতে লাগলো। অল্প ঝুঁকে কপালের একেবারে মধ্যিখানে অদর ছুঁয়ে দিতেই ক্ষীণ নড়ে চড়ে উঠল তৃষ্টান। অটবি আর অপেক্ষা করলো না, সাবধানে উঠে দাঁড়ালো। লোকটার শরীরে কম্বল জড়িয়ে দিল। তৃষ্টান তার জন্য ঠিকই আইসক্রিম এনেছিল। সবুজ পলিথিনে মোড়ালো 2-3টে চকোবার সেই বহু আগে থেকেই মেঝেতে পড়ে আছে। এতক্ষণে হয়তো গলেও গেছে। মেঝে থেকে পলিথিনটা উঠিয়ে নেওয়ার মাঝেই শুনতে পেল দরজার ওপাশ থেকে সরোজের তুমুল কণ্ঠস্বর। মৃদু চাপা কণ্ঠে একাধারে ভাবি ভাবি বলে ডেকে চলেছে সে। দরজা খুলতেই একবার ঘরের ভেতর উকি মেরে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।